প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কায়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, আজকে আলোচনার জন্য আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, রাষ্ট্র কেমন চলছে, এই প্রশ্ন সাধারণ জনগণের। কারণ বিগত সময় যে শাসন ব্যবস্থা ছিল সেখান থেকে পরিবর্তনের পর মানুষ যেটি প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশাকে আমাদের পূরণ হচ্ছে কিনা এ বিষয়ে আলোচনার জন্য আমি প্রথমেই যাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে। যেই প্রত্যাশা নিয়ে আসলে গত 5 তারিখ সরকার পরিবর্তন হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে? প্রতিনিয়ত কিন্তু সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে আমরা বের হতে পারছি কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো যে এই সরকারের বয়সটা হলো মাত্র 45 দিন বা 46 দিন। তো এই সময়কালের মধ্যে আমাদের সব প্রত্যাশা, জনগণের প্রত্যাশা হলো আকাশচুম্বী। তো আমাদের সব প্রত্যাশা পূরণ হবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। বাট প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকার কাজ করছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে, যে সরকার কীরকম কাজ করতেছে, সরকারের কাজের গতি কেমন। প্রত্যাশা তো অনেক অনেক প্রত্যাশা, এবং সরকার যে প্রধান যিনি ডক্টর ইউনূস, উনি কয়েকদিন আগে যে ভাষণ দিলেন সেখানে কিন্তু গত 1 মাসে 40 দিনের মধ্যে বা 35 দিনের মধ্যে উনি যা যা করেছেন ওনার সরকার একটা বিশদ বর্ণনা দিয়েছেন। এবং তারপরে উনি যেটা বললেন, যেটা করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 6টা সেক্টরের চিহ্নিত করলেন যেখানে সংস্কার করতে হবে, এবং উনি চিহ্নিত করে বলে দিলেন যে এই ব্যক্তিদেরকে আমরা এটার প্রদান করলাম, এবং আগামী 1 তারিখের মধ্যে, এখনও সেই তারিখটা আসেনি, 1 অক্টোবরের মধ্যে এই সংস্কারের যে কমিটিগুলো হবে সেগুলো পূর্ণাঙ্গ হবে, এবং ওই কমিটিগুলো 3 মাস ধরে কাজ করবে। কাজ করার পরে 3 মাস পরে তারা রাজনৈতিক দলের কাছে যাবেন সংস্কার প্রপোজালগুলো নিয়ে। তো আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কারের ব্যাপারে তারা একটা মোটামুটি ঐক্যমতে বা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। তো এইটুকুই কাজ। কিন্তু এখন যে পরিস্থিতি, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তো এই বিষয়গুলোর পরও কিন্তু নানান ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো জনগণকে শঙ্কিত করে না। এগুলো ঘটছে, ঘটার কারণও আছে। বিগত 15 বছর 20 বছরের যদি শাসনকাল দেখেন, তখন জনগণের অনেক অংশই তাদের বক্তব্যটা গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে তুলে ধরতে পারেনি। প্রত্যেকটা সেক্টরে মানুষের কিছু না কিছু ক্ষোভ, দুঃখ, বেদনা পুঞ্জীভূত হয়ে আছে। সুতরাং এখন মানুষ ভয়তন্ত্রের বদলে একটা গণতন্ত্রের আস্বাদ পাওয়ার পরে, এবং এটাকে গণ অভ্যুত্থানের বিজয়ের কারণে বিভিন্ন সেক্টরের মানুষজন তাদের নানান দাবি দাওয়া, নানান কিছু নিয়ে কথা বলতে পারছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা একটু বেশি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন। তো সেই কারণে মনে হতে পারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে খুবই অবনতি ঘটছে কিনা। প্রথম দিকে দেখেন যে যখন পুলিশ একেবারে চলেই গিয়েছিল, মাঠেই ছিল না, এবং এটার কারণও ছিল, কেন আমাদের পুলিশ স্টেশনগুলোর 90% পুলিশ স্টেশনে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এবং অস্ত্রশস্ত্র লুট করা হয়েছে, এবং পুলিশকে মেরে ফেলা হয়েছে। সো পুলিশ ওই সময়টা যখন ছিল না, তখন ডাকাতি বেড়ে গেল, দিনেও ডাকাতি, রাতেও ডাকাতি, এবং জনগণকে কিন্তু ঘর বাড়ি পাহারা দিতে হলো, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। তারপরে তো পুলিশ ফোর্স এখন আসছেন, তাদের নেতৃত্ব পরিবর্তন হয়েছে, আমাদের উপদেষ্টারাও কাজ করছেন। আমার মনে হয়, এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে সামরিক বাহিনী যারা আছেন তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, কারণ ওনারা যখন বাইরে আসবেন, পুলিশ ফোর্স। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যেই অবস্থা, যতদিন পর্যন্ত তাদের পুরো কনফিডেন্স না আসে, প্রায় 2000-এর মতো ম্যাজিস্ট্রেটও আছেন, তারাও যতদিন পর্যন্ত এই কাজগুলো না করতে পারবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজতর করার এই দায়িত্ব দেওয়ার পরে দৃশ্যমান কোনো পরিবর্তন কি চোখে পড়ছে? কিছু তো অপারেশনসের খবর পাচ্ছি, যেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে। কয়েক জায়গায়, যেমন গতকাল কলাবাগানে একটা টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। দৃশ্যমান হচ্ছে কিনা এই প্রশ্নটা খুবই বড় প্রশ্ন, যে দৃশ্যমান হতে হলে তো আপনি হয়তো আরও অ্যাকশন প্রত্যাশা করছেন, বা ধরেন রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়িতে যে ধরনের ঘটনা ঘটলো সেখানে তাদের চেষ্টা করছেন তারা। তো সব মিলিয়ে একটা চেষ্টা শুরু হয়েছে। আপনি বলতে পারেন যে এই চেষ্টাটা কি এনাফ কিনা, বা জনগণ এনাফ মনে করছে কিনা। আমরা আপনার কাছে আবার আসবো। আমি যেতে চাই অ্যাডভোকেট হাসনাত কায়ুম আপনার কাছে।
যেটি আমরা শুনছিলাম যে যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি কি আসলে পর্যাপ্ত কিনা এই সংকট উত্তরণে? না, ওইটাও আর একটা ধরেন খুব রিলেটিভ প্রশ্ন যে পর্যাপ্ত আসলে আমরা কখন কিভাবে ভাবব। ধরেন প্রথমত আমি যদি ধরি যে এই সরকারের কাছে এই সরকারের বৈশিষ্ট্য কী, যেমন ধরেন আমরা এর আগে পর্যন্ত এই ধরনের সরকার আমরা দেখেছি যারা আসলে অদলীয় সরকার এসে তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা থাকতো, ওনারা 90 দিনের মধ্যে কিংবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্বাচন করার জন্য যে পরিবেশটা করা দরকার সেটা করবেন। তার মানে হচ্ছে সরকার তার যে কাঠামো তার প্রায় সব কিছুই অবিকৃত থাকতো, তার মধ্যে একটু ট্রান্সফার ইত্যাদি করে ওনারা একটা নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতেন। এইবারের যে সরকার, এই সরকারের উপরে আসলে এখনো পর্যন্ত আমরা টার্মস অফ রেফারেন্স জানি না ওনারা কি কি করবেন আসলে। কিন্তু প্রত্যাশা যদি বলেন, আমি যদি 3 ভাগ করে বলি, তাহলে একটা হচ্ছে যে আপনি যে অংশটা নিয়ে আলাপ করছেন, প্রথমত তাদের কাছে একটা জরুরি প্রত্যাশা হচ্ছে যে ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নয়ন করবেন এবং একটা মানবিক উন্নয়ন করবেন। এটা এরকম না যে আগে যেরকম খুন খারাপি করে এটাকে উন্নয়ন করার নাম দেওয়া হয়েছে, সেটা হবে না। বস্তুতই একটা উন্নতি হইতে হবে, মানে জিনিসটা কমে আসবে, আবার ধরেন একটা মানবিক পরিবেশটা এরকম থাকবে। 1 2 নম্বর ধরেন আমাদের একটা প্রত্যাশা হচ্ছে যে একটা অর্থনীতি ডুবে যাচ্ছিল বলে আমাদের একটা আশঙ্কা ছিল, আমরা মানুষ আসলে ক্রয় ক্ষমতা হারায় ফেলতেছিল, দ্রব্যমূল্য কিংবা মূল্যস্ফীতি এগুলো নিয়ে অসন্তুষ্ট ছিল, এইটাকে একটা সহনশীল পর্যায়ে আনতে হবে, এটা একটা প্রত্যাশা। আর এর বাইরে ওনাদের কাছে একটা প্রধান প্রত্যাশা যেটা হচ্ছে যে যার ভিত্তিতে আসলে স্বৈরতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো যেটার উপরে বাড়িয়ে আসলে স্বৈরাচারী হয়ে ওঠে একটা সরকার, যেই ক্ষমতা কাঠামোর জন্য কোনো ধরনের জবাবদিহিতা থাকে না, কোনো ধরনের ক্ষমতার লিমিট থাকে না, সেইটাকে একটা গণতন্ত্রায়ন করতে হবে এবং তার একটা জবাবদিহিতা এবং এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে আর স্বৈরাচার ভবিষ্যতে না আসতে পারে। তো সেই জায়গায় যেটা আসলে শহীদ ভাই বললেন যে তারা একটা পদ্ধতি তারা ঠিক করেছেন, যা আসলে তারা কমিশন করবেন 6টা জায়গায় কিংবা আরও হয়তো 1-2টা বাড়বে, প্লাস হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির সাথে আলাপ। নতুন সংবিধান কিংবা সংবিধানের আমূল পরিবর্তনের ক্ষেত্রে আসলে আপনারা কি প্রত্যাশা করেন তাদের কাছে? আমাদের জায়গাটা হচ্ছে, আমাদের চাওয়াটা হচ্ছে, ধরেন আমরা মনে করি যে, আমি মনে করি এটার 2টা দিক আছে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা যে খুবই সুন্দর একটা সংবিধান হবে, নতুন সংবিধান হবে, যা কিছু পুরনো ছিল সব ফেলে দেওয়া হবে। আরেকটা হচ্ছে যে বাস্তবতা। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে মানে নির্বাচনের পর নির্বাচিত সরকার এই কাজগুলো করবে না, এটা 2টা জিনিস, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমার মনে হয়। আমি শুধু এইটুকু আগে বলিনি যে একটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপরে যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে একটা ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে আপনি একটা পরিবর্তন করবেন, যে পরিবর্তনটা সাস্টেনেবল হবে, যে ভবিষ্যতে গিয়ে কারো মনে হবে না যে এটা আমার উপর চাপায় দেওয়া হয়েছে বা এটাকে কালকে ফেলে দিতে হবে, এরকম একটা জায়গায় তো আসতে হবে। সো এখানে একটা ডায়ালগ কিংবা আসলে মতমনি বা এইগুলি লাগবে। আপনি যেটা বলছেন যে পদ্ধতি কী হইতে পারে, পদ্ধতি হচ্ছে 2টা। এমনিতে কনভেনশনাল পদ্ধতি হচ্ছে আপনি যখন গভর্নমেন্ট ফর্ম করেন তার জন্য আপনি জাতীয় সংসদ নির্বাচন করেন। জাতীয় সংসদ নির্বাচনে যারা অধিকাংশ সিট পাবে তারা ওই সংবিধান অনুযায়ী রাষ্ট্রটা চালাবে, যেই সংবিধানটা আছে। তারা কখনো কখনো 2/3 মেজরিটি হইলে কোনো কোনো জায়গায় অ্যামেন্ড করতে পারে। অ্যামেন্ডমেন্ট শব্দটাকে আসলে বুঝতে হবে, এটা খুব সংকীর্ণ একটা জিনিস। খুব বড় বড় পরিবর্তনকে অ্যামেন্ডমেন্ট বলে আসলে আদালতগুলি নেয় না। আদালতের অ্যাক্টিভিজম দিয়ে এটাকে আসলে তারা বলে যে এটা বেসিক স্ট্রাকচারকে সরাই ফেলছে, যেটা ত্রয়োদশ সংশোধনের বেলায় হয়েছে। এখন যখন বড় একটা পরিবর্তন হয় তখন এটা আসলে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচারের যে কনসেপ্ট সেটার ভেতরে স্যুট করে কিনা এটা আসলে এক্সামিন করার একটা অথরিটি আদালতের আছে এই সংবিধান অনুযায়ী। সো সংবিধান করার জন্য যে কাজটা করে এটা হচ্ছে গণপরিষদ বলে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের এখানে আসলে যদি নতুন সংবিধান করতে হয় তাহলে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, আর যদি আপনাকে রিফর্ম করতে হয় তাহলে একটা কনস্টিটিউশন বা রিফর্ম অ্যাসেম্বলি করতে পারেন। অন্যভাবেও করা যেতে পারে, 3-4টা পথ আছে, বিভিন্ন দেশ বিভিন্নভাবে করেছে। আপনি কনসেনসাসের ভিত্তিতে তারপরে এটা একটা ড্রাফট করে কমিশনের ভিত্তিতে আপনি দিয়ে কি বলে গণভোট দিয়ে আনতে পারেন। বিভিন্ন রকমের মেথড আছে, এইগুলি নিয়েও আসলে আমাদের মধ্যে আমার মনে হয় যে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ যেগুলি কমিশন করা হচ্ছে তাদের মধ্যে এই পদ্ধতিগত দিকটা নিয়ে আলাপ করা দরকার। কারণ বাংলাদেশে এরকম বহু পরিবর্তন করা হয়েছে যেগুলিকে পরবর্তীতে আবার ফেলে দেওয়া হয়েছে। সো কীভাবে করলে জনগণের আকাঙ্ক্ষার যে পরিবর্তন, এটা জনগণের মতামত ছাড়া ফেলে দেওয়া যাবে না, এই প্রোটেকশনটুকু এইবারের পরিবর্তনের সময় আসলে যুক্ত করতে হবে। আমার কাছে মনে হয় যে এইভাবে চিন্তা করলে আমাদের জন্য
কাজটা সহজ হবে। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন, পাহাড়ের কথা বললেন আপনি, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। আজকে আইএসপিআর এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে ভয়াবহ দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে সেখানে। এই পরিস্থিতিতে আমরা কেন যাব? কেন যেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটি কি আসলে পর্যাপ্ত কিনা? না, পাহাড়ের যে পরিস্থিতি এটা তো নতুন না। পাহাড়ে ধরেন একেবারে পুরানো দিকে গেলে 1960 সাল থেকে, 60-এর দশক থেকে এটা শুরু। যখন আমাদের কাপ্তাই ড্যামটা করা হলো, তখন পাহাড়ের মানুষের জায়গা জমি সব তলায় গেল এবং নিচে নেমে গেল, এবং তখন তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল বা তাদের সাথে যে আলোচনা, স্টেক হোল্ডার, আপনি এক জায়গায় একটা কাজ করবেন এবং সেখানকার মানুষ বুঝবেই না যে তাদের কত বড় ক্ষতি আপনি করে ফেলছেন। তো ওই সময় আইয়ুব খান এটা করেছিল এবং এটা চালু হওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের যে 53 বছরে আমরা পাহাড়ের সমাধানটা যে পথে হওয়া দরকার, আমি মনে করি যে একটা আলাপ আলোচনা শান্তিপূর্ণ পদ্ধতিতে নেগোসিয়েশন করে এটা সমাধান হতে পারে। একটা শান্তি চুক্তিও আমরা করেছি, সেই শান্তি চুক্তি অনুযায়ী শান্তি চুক্তির বাস্তবায়নও ঠিকমতো আমরা করিনি। পাহাড়ের যে মূল সমস্যা আছে তার মধ্যে ভূমি সমস্যা একটা অন্যতম, তাদের যে স্থানীয় সরকার গঠন একটা বড় সমস্যা। এই সব মিলিয়ে পাহাড়ে আলাপ আলোচনা করে একটা সমস্যার সমাধানে যেতে হবে। এবং ওখানে আপনি পাহাড়ি এলাকা, পাহাড় যখন আমরা মনে করি, সেখানে আদিবাসীদের যে স্বীকৃতি এবং আদিবাসী মানুষের যে অধিকার, তাদের যে সমতা, তাদের জন্য যে বৈষম্যহীন ব্যবস্থা, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আপনি যে চোখ দিয়ে দেখবেন, যে লেন্সটা আপনি ব্যবহার করবেন, সেই লেন্সটা হবে ভিকটিমের লেন্স, সেই লেন্সটা হবে মানুষের লেন্স। সেটা দিয়ে দেখলেই কিন্তু এখানে এখন কি ভিকটিমের লেন্স দিয়ে দেখা হচ্ছে না? আপনি কি তাই? না, দেখা হচ্ছে না বলা যাবে না, বাট আমি বলছি যে সমস্যাটা জিয়ে আছে কেন, সেই কারণে বলছি। আপনি কি লেন্স দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখবে আমি তো এখনও জানি না। সো আমি বলছি যে আগে থেকে এই যে গত 60 বছর ধরে বা আরও বেশি সময় ধরে, 1966 মনে করেন, সেখান থেকে যদি ধরেন 60-64 বছর ধরে আমরা কিন্তু পাহাড়ি জনগণের সমস্যার সমাধান করার যে চেষ্টা করেছি, সেই চেষ্টাতে আমরা কেন ফলপ্রসূ হতে পারিনি? কেন এখনও পাহাড়ে এই অশান্তি লেগে যায়? কেন পাহাড়ে দাঙ্গা হবে? কেন পাহাড়ের মানুষরা ফিল করবে যে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছেন, তারা বৈষম্যর শিকার হচ্ছেন? সেখানে প্রশ্নটা, কিন্তু সেই প্রশ্নের এবারকার যে ঘটনাটা, সেখানে কিন্তু একজন বাঙালি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে। আপনি গণপিটুনি, মোটরসাইকেল চুরি, গণপিটুনি একদম অন্যায় কাজ, বেআইনি, এবং গণপিটুনিতে যারা যুক্ত থাকবে তাদের বিচার করতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা গণপিটুনি হলো, একজনকে মারা হলো, জাহাঙ্গীরনগরে মারা হলো। তো আপনি কি এখানে গিয়ে সবাই সব কিছু পুড়িয়ে দিয়েছে? আপনি ওই যে লেন্স, এটা দিয়ে দেখেন। আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তো এই হোস্টেলটাই গুড়িয়ে দেওয়ার কথা ছিল। এই জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা। হ্যাঁ, অবশ্যই ওইখানে যখন এই ঘটনাটা ঘটছে তখন যদি আরও ভালো পদক্ষেপ নেওয়া যেত বলা যায়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে, কি হয়েছিল, ওখানে না থাকলে তো বোঝা যাবে না। আমরা তো ঘটনাস্থলে নাই, সুতরাং আমরাও কিন্তু যা জানতে পারছি সেটা হলো ওখানে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। থেকে ইন্টারনেট বন্ধেরও কিন্তু একটা অভিযোগ। না, আজকে তো ইন্টারনেট মানে তথ্য উপদেষ্টা মনে ওদিকে গেছিলেন, তিনি বলেছেন ইন্টারনেট বন্ধ করা হয়নি। রাঙ্গামাটিতে যেটা ঘটেছিল, যা পত্রপত্রিকায় প্রকাশিত, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইনে হচ্ছে কিছু আগুন লাগানোর অগ্নিসংস্থাস হয়েছে, অগ্নিসহিংসতা হয়েছে, সে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের মানে পুড়ে গিয়েছিল, এই কারণে ব্রডব্যান্ড বন্ধ ছিল। বাট আমাদের যে ফোনের ইন্টারনেট সেটা বন্ধ হয়নি। পাহাড়ে এমনি ইন্টারনেট নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে, ইন্টারনেট পাহাড়ে চলে কি না। এখন আপনি এগুলো আলোচনা করতে পারেন না, ভবিষ্যতে এগুলো আলোচনা করতে হবে। আমরা কিন্তু পাহাড়ে অনেক দিন যখন সমতলে পূর্ণদমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, পাহাড়ের মানুষরা তখন কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারেনি। আমি নিজে যখন পাহাড়ে গিয়েছি, আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাকে বিজিপির হেডকোয়ার্টারের কাছে যে তাদের ইন্টারনেট ব্যবহার করতে হয়েছে, অথবা পুলিশের হেডকোয়ার্টারে যে পুলিশের ইন্টারনেট ব্যবহার করতে, মানে কাছাকাছি দুই একটা ইয়া ছিল যেখানে যে আপনি কথা বলতে পারেন বা যেখানে যে নেটওয়ার্ক পেতেন। পাহাড়ে এখন কী অবস্থা আমি জানি না, বাট পাহাড়ে নেটওয়ার্ক সবসময় খুব দুর্বল, এবং তারা সমতলের তুলনায় ওইখানেও একটা বড় ধরনের বৈষম্য আছে, এবং বলা হয় যে এটা সিকিউরিটির কারণেও করা হয়ে থাকে। তো এখন আপনি সিকিউরিটি যখন চিন্তা করবেন, নিরাপত্তা, শান্তি, বৈষম্য,
সব কিছু কিন্তু একসাথে দেখতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো সময় থাকলে। অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আপনার কাছে জানতে চাই যে এই যে যেটি উঠে আসলো আলোচনায়, হত্যা কিংবা গণপিটুনি দিয়ে হত্যা, এটিকে আসলে দেশের সাধারণ মানুষ কিভাবে দেখে? না, সাধারণ মানুষ কিভাবে দেখে এটা তো ধরেন, একটা হচ্ছে যে সাধারণ মানুষ তো আমরা ধরে নিই যে কোনোভাবেই সে শান্তির বিপক্ষে না। মানুষকে আপনি তো যে এইভাবে ভাবতে পারেন না যে মানুষ অন্য মানুষকে খুন করে ফেলতে চায়। না, কিন্তু অশান্তি ঘটাকে মানুষই তো ঘটাচ্ছে। না, সেইটা কিন্তু আপনি মানুষ এই টার্মসটা হচ্ছে অনেক বড়। তো আপনার ওইখানে আমরা হয়তো কয়েকজন মানুষকে দেখি, কিন্তু অ্যাজ এ হোল সোসাইটি তো এটা করে না। অ্যাজ এ হোল সোসাইটি মানে মানুষের যে সমাজ, সেই সমাজ তো এই ধরনের জিনিসের বিরুদ্ধে। এই ধরনের জিনিসের বিরুদ্ধে না হইলে মানুষ তো আসলে আইন কানুন বিচার এই ধরনের ধারণাকেই সে আসলে নিত না, প্রথমত এটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে এখন যে কারণে হচ্ছে কিংবা যেটা মানে আমরা দেখলাম কতগুলো, এগুলির আমার কাছে মনে হয় যে দুইটা ঘটনা আছে, দুইটা ব্যাপার আছে। যে একটা হচ্ছে যে আমরা 71-এর পর মানে যে কোনো ধরনের বড় ঘটনা ঘটলে তার পরবর্তীতে এক ধরনের অস্থিরতা সমাজে তৈরি হয় এবং অনেক মানুষ নিজেকে আসলে সব কিছুর মালিক কিংবা সে যেটা ভাবতেছে এটাই সঠিক, এটাই বাস্তবায়ন করে ফেলতে হবে। এই ধরেন একজন ভাবলো যে আপনাকে এখন আপনি অন্যায় করছেন, আপনাকে এমনভাবে মারতে হবে যাতে আপনি জীবনে আর এটা না করেন। এই যে নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়া, তখন সে সমাজকে রাষ্ট্রকে তার বিবেচনা থেকে আসলে বের করে দেয়। বের করে দিয়ে নিজেই আসলে, যেটাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে গেলে ফেসিবাদ বলি, নিজেই ফেসিবাদী হয়ে ওঠে এবং নিজেই ফেসিবাদ চর্চা করা শুরু করে। তো সেই রকম গ্রুপ যদি একসাথে হয়, যেটাকে আমাদের আইনের ভাষায় গ্যাং বলি আমরা, এরকম যদি হয় তারা এরকম ঘটনা ঘটাইতে পারে। কিন্তু এইটাকে মব বলা, যেটা আমরা যাদেরকে যে ঘটনাগুলিকে মব বলছি, এগুলি সে অর্থে মব না। কিন্তু মবের আবার ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয়। এটা স্পার অফ দ্য মুভমেন্টে হয়, এটা অচেনা মানুষদের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটলো এটা মব লিঞ্চিং তো না, কিংবা জাহাঙ্গীরনগরে যেটা ঘটলো এটা মব না। তো এটা হচ্ছে একটা গ্যাং, তারা কাউকে কাউকে আসলে ধরলো এবং তাদেরকে খুব ঠান্ডা মাথায় আসলে মনে করলো যে তাকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তির পরে আসলে আর সে কোনো দিন করবে না। এটা হয়তো সে তখন হয়তো বুঝতে পারেনি যে তাকে মেরে ফেলতেছে, কিন্তু সে মনে করেছে যে তাকে শাস্তিটা এমন মাত্রায় দিতে হবে যে তার মৃত্যু পর্যন্ত হইলেও তার কিছু যায় আসে না। এইগুলি হচ্ছে খুবই সমাজের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সমাজে যে হিংস্রতা চর্চা হয়েছে, সেটা একদিক থেকে হয়েছে। এখন একদিকের হিংস্রতার প্রতিফলন হয়তো সমাজ তো মিররের মতো। রাষ্ট্র যদি ধরেন আপনাকে খুন খারাপি করে, আপনি তার বিপরীতে কি করবেন? আপনি তো বলাই হয়, আপনি তো তখন কলম নিয়ে ফুল নিয়ে যাবেন না। তো এই ঘটনাগুলি পাল্টা ঘটতেছে, যেগুলিকে আসলে আমার কাছে মনে হয়, আমি শুধু এইটুকু বলতে চাই, যেগুলি সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং কি আইনের জায়গা থেকে, প্রধানত আইনের জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কঠোরভাবে আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমাদের আলোচনা প্রতিনিয়ত চলে এবং এখানে বিভিন্ন সমস্যা এবং সমাধানের পথও কিন্তু উঠে আসে, আমাদের অতিথিরা বলে থাকেন। আমরা আশা করব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে এবং মানুষ প্রশান্তি নিয়ে বাঁচতে পারবে। আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।